25,000 টাকায় তো আমাদের সংসার চলে না। আমাদের এখন বয়স হয়ে গেছে 30-এর উপরে, সবার প্রত্যেকের, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, পরিবার আছে, বাচ্চা-কাচ্চা আছে। আমাদের তো এভাবে আসলে চলা সম্ভব হয় না। এই 25,000 টাকা দিয়ে আমরা ভাড়া বাসায় থাকবো নাকি আমরা এইটা তো সবারই জানা আছে যে এখন একটা বাসা ভাড়া নিতে গেলে কত টাকা লাগে। আমরা হচ্ছে 5 বছরের ট্রেনিং পোস্টে ঢুকি, বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সেবা দিয়ে থাকি এবং আমাদের যেই ভাতাটা 25,000 করে দেওয়া হয় 6 মাস পর পর। তো আমরা এই ভাতাটা বৃদ্ধির দাবিতে আজকে এখানে নেমেছি। আমাদের ভাতাটা আমরা 50,000 টাকা দাবি করছি আর কি। অবশ্যই এটা তো যুক্তি আছেই। আমরা হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সেবা দিয়ে থাকি এবং এই ভাতাটা আপনার 25,000 বর্তমানে চলার জন্য দ্রব্যমূল্যের যে অবস্থা, এটা অবশ্যই অনেক কম এবং এটা এখন থেকে না, আমরা আরও 2-3 বছর আগে থেকে এটা নিয়ে বলছি। কারণ আমরা পড়ালেখা করে MBBS পাশ করে ইন্টার্নশিপ করে এবং এটা একটি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা পাশ করে তারপরে আমরা এই FCPS এবং রেসিডেন্ট ট্রেনি হিসেবে আমরা ঢুকি বিভিন্ন হাসপাতালে এবং আমরা যে অনেক পরিমাণ একটা হাসপাতালে লোড থাকে এটা আপনারা জানেন, যে সেভাবে করে আমরা কাজ করি। অতএব আমরা এই ভাতাটা অবশ্যই আমাদের প্রাপ্য। এই 25,000 টাকায় তো আমাদের সংসার চলে না। আমাদের এখন বয়স হয়ে গেছে 30-এর উপরে, সবার প্রত্যেকের, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, পরিবার আছে, বাচ্চা-কাচ্চা আছে। আমাদের তো এভাবে আসলে চলা সম্ভব হয় না। এই 25,000 টাকা দিয়ে আমরা ভাড়া বাসায় থাকবো নাকি আমরা এইটা তো সবারই জানা আছে যে এখন একটা বাসা ভাড়া নিতে গেলে কত টাকা লাগে বা কিভাবে ইয়ে হয়। 25,000 দিয়ে তো আমাদের চলে না এবং শুধু এইটা না, এই আমাদের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন পরীক্ষায় যেতে হয় এবং পুরো পরীক্ষার টাকা আপনার 10,000-এর নিচে না আমাদের। এবং মেডিকেলের খরচ কি পরিমাণ, এটা মানে মেডিকেল পড়ায়, এটা হয়তো সবাই যদি আপনারা একটু দেখেন, জনগণেরও জানা উচিত যে আমাদের পড়াশোনায় কি পরিমাণ ব্যয় করতে হয়, আমাদের পরীক্ষায় কি পরিমাণ ব্যয় করতে হয়। এগুলো আসলে মানুষ জানে না। জুনিয়র ডাক্তারদের যে কষ্টটা, এটা আমাদের জনগণ আসলে কেউ বুঝেই না। সবাই যদি উপর দিয়ে যারা আমাদের সিনিয়র হয়ে গিয়েছেন, প্রাইভেট প্র্যাকটিস করছেন বা বিভিন্ন অবস্থায় আছেন, তারাও তাদের অবস্থানে আছেন একটা, কিন্তু আমাদের জুনিয়র ডাক্তারদের কষ্টটা আসলে কেউ বুঝতে পারছে না যে আমাদের এই টাকায় চলা, যাতায়াত করা, হসপিটালে আসা, 60 ঘন্টা ডিউটি করা, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে আমরা 50,000 টাকা ভাতা চাই। 50,000 টাকা আসলে আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডক্টর। পৃথিবীর অন্য দেশকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, ওদেরও ট্রেনি ডাক্তারের বেতন হচ্ছে 80,000 টাকা, পাকিস্তানে 65,000 থেকে 70,000 টাকা বেতন। আর আমরা উন্নত রাষ্ট্রের কথা বাদই দিলাম, আমাদের মতো দেশে আমরা 25,000 টাকা বেতন পাই। এই সময় এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আসলে 25,000 টাকা দিয়ে আমাদের মতো বয়সের একজন, আমরা MBBS শেষ করেছি, তারপর পোস্ট গ্রাজুয়েশনে ঢুকেছি, এখন আমাদের বাইরে আমরা প্র্যাকটিস করতে পারি না। এই সময় 25,000 টাকা দিয়ে কোনো মতে আমাদের সংসার, সন্তান, পিতামাতা নিয়ে চলা সম্ভব না। এই জন্য আমরা বাধ্য হয়েছি। আমরা অনেক দিন হলো চেষ্টা করতেছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছি, বিভিন্ন স্বাস্থ্য উপদেষ্টার কাছে ঘুরছি, এর আগের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল তার বরাবর গেছি, বিভিন্ন ডক্টরদের সংগঠনের কাছে গেছি, ভিসি স্যারদের কাছে গেছি। তারা কোনোভাবে আমাদের দাবি নিয়ে বিভিন্ন রকম ছলাকলা করতেছে, মূলা ঝুলায় রাখতেছে। আমাদের আর কোনো কিছু করার ছিল না, যে আমাদের রাস্তায় নামা ছাড়ার কোনো উপায় নাই, জন্যই আমরা আজকে রাস্তায় নামছি আমাদের দাবি আদায় করতে। আমরা এখানে যারা আছে, আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন প্রাইভেট ক্যান্ডিডেট। আমরা এখানে আমাদের দাবি বলবো না, অ্যাকচুয়ালি আমাদের অধিকার, সেটা হচ্ছে ভাতা বৃদ্ধির অধিকার আমরা আদায় এসেছি। এই আন্দোলনটা খুবই অর্গানাইজড হইতে গত 2 থেকে 3 বছর ধরে চলছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বরাবরই আশ্বাস দেওয়া হয়েছে যে না, আমাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হবে, আমাদের হচ্ছে বেসিক নিড পূরণ করার মতো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। বাট হচ্ছে সেটা সবসময় হচ্ছে আশ্বাস দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন আজকেও হচ্ছে আমরা সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে বটতলাতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম। একটা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম আমাদের প্রজ্ঞাপন জারি দেওয়ার কথা। আমাদের 6 জনের প্রতিনিধি দল গিয়েছিল সচিবালয়ে কথা বলার জন্য, কিন্তু তারা কোনো আশানুরূপ আশ্বাস দেয়নি।
তারা কোনো লিখিত ডকুমেন্ট দেয়নি, কোনো ভ্যালিডিটি দেয়, যার কারণে বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এখন বর্তমান অনারিয়াম হচ্ছে মাত্র 25,000 টাকা, যেটা গত বছর বেড়ে 20,000 থেকে 5,000 মাত্র বেড়ে 25,000 টাকা হয়েছে আমাদের। এবং আমাদেরকে এই আশ্বাস দিয়ে কর্মস্থলে ফেরানো হয়েছিল যে আমাদেরকে সেই ভাতাটাকে একটা ভালো অ্যামাউন্টে, আমাদের হচ্ছে হ্যান্ডসাম একটা অ্যামাউন্টে হচ্ছে উত্তীর্ণ করা হবে, বাট সেটা হচ্ছে বাড়ানো হয়নি। আমরা বারবার হচ্ছে সবার দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমাদের সব সিনিয়র থেকে, আমাদের প্যানেল থেকে, আমাদের প্রতিনিধিরা বারবার হচ্ছে খুব অর্গানাইজড ওয়েতে, তারা হচ্ছে সুশৃঙ্খল ওয়েতে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইভেন আমাদের প্রত্যেক ইনস্টিটিউশনের আমাদের যারা হচ্ছে প্রধান আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে জানানো হয়েছে। আমাদের স্যার আমাদের সাথে একমত পোষণ করেছেন, কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের আশানুরূপ আশ্বাস পাচ্ছি না, যার কারণে আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে অবস্থান করতে বাধ্য হচ্ছি। আপনার কি মনে হয় 25,000 টাকা দিয়ে চলা সম্ভব? এবং আমরা বলে রাখি, এই 25,000 টাকা কিন্তু আমাদের কনক্রিট 25,000 টাকা। সেই 25,000 টাকা কেউ কিন্তু মান্থলি পাচ্ছে না, কেউ 6 মান্থলি পাচ্ছে, 3 মান্থলি পাচ্ছে। তখন কিন্তু আমরা চলছি কিভাবে? আমাদের কোনো বোনাস নেই, আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। আমরা শুধুমাত্র 25,000 টাকার উপর ডিপেন্ডেন্ট। আমাদের বাইরে কোনো প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নেই, আমাদের বাইরে কোনো প্রাইভেট হসপিটালে ডিউটি করার সুযোগ নেই যে আমি এক্সট্রা ইনকাম করে সেটা আমি মিট আপ করতে পারবো। সেই সুযোগ কিন্তু আমার নেই, কারণ আমরা হচ্ছে সেই কোর্সে আমাদের সেটা মানা। এবং আমাদের এই 5 বছরের কোর্সটা হচ্ছে শুধুমাত্র ডিটি রিলেটেড না, এই 5 বছরের কোর্স কিন্তু আমার এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার হব। এখন একজন বিশেষজ্ঞ ডাক্তারকে যদি হচ্ছে তার নিজের মৌলিক চাহিদা পূরণ করার মতো অবস্থা না দেওয়া হয়, তাহলে আমি কিভাবে সেই একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার হয়ে বের হয়ে আসবো?